দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম এবং তার দুই ছেলে হাসিন আরমান অয়ন এবং হাসিন রাইহান অনেক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। মোহাম্মদ হাতেম, আপনি তো আসলে গণমাধ্যমে খুবই সোচ্চার কণ্ঠস্বর, ব্যবসা বাণিজ্যের জগতে নানান বিষয় নিয়ে আসলে কথা বলতে শুনি আপনাকে। আপনাকে সবাই চেনে, আপনার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কিন্তু আলোচনাটা শুরু করতে চাই আসলে আপনি এই যে ব্যবসায়ী হলেন, এই ব্যবসায়ী হওয়ার পেছনের গল্পটা একটু ছোট করে জানতে চাই। দেখেন, নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম কেন্দ্র, এবং যেহেতু আমি ছোটবেলা থেকে নারায়ণগঞ্জে বড় হয়েছি, স্কুল কলেজ, তো সেই ক্ষেত্রে ছোটবেলা থেকেই দেখে আসছি হুঁশিয়ারি শিল্প, এবং আমার বড় ভাই বাংলাদেশের এই হুঁশিয়ারি শিল্পের মধ্যে অন্যতম একজন উদ্যোক্তা। এবং আমাদের নেভি হুঁশিয়ারি একসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুব বিখ্যাত নাম ছিল, এবং বিভিন্ন খুব ভালো সেল হতো আমাদের গেঞ্জি। সেই মানে স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতার আগ থেকেই শুরু, বাট স্বাধীনতা উত্তর এটা বিশালভাবে প্রসার লাভ করে। তো সেই একটা পরিবেশে যখন আমি বড় হচ্ছিলাম, স্বাভাবিকভাবেই প্রথম থেকে একটা ইয়ে ছিল যে আলটিমেটলি লেখাপড়া করে তো ব্যবসায়ী হব, তো কি করব এইসব নিয়ে চিন্তাভাবনার মধ্যেই হঠাৎ করে বড় ভাই হুঁশিয়ারি পাশাপাশি ইসলামপুরে পাইকারি কাপড়ের ব্যবসা ধরলেন। আমার বাবা ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, দেওবন্দ ফারেক একজন প্রখ্যাত আলেম, এবং বাংলাদেশের যে বিখ্যাত যে মাদ্রাসাগুলি আছে তার মধ্যে ঢাকার মধ্যে তিনটা অনেক বড় মাদ্রাসা ওই আমলে, সেই পাকিস্তান আমলে ছিল। একটা হচ্ছে আপনারা জানেন লালবাগ মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা এবং ফরিদাবাদ মাদ্রাসা। এই তিনটেই ওই সময় খুব বড় মাদ্রাসা ছিল বাংলাদেশে, মানে ঢাকা শহরে বা বাংলাদেশে। তো ওই ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম বা প্রিন্সিপাল আমার বাবা ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওটার দায়িত্বে ছিলেন। মানে তাহলে আপনার বাবা শিক্ষক ছিলেন আর আপনারা চলে আসলেন ব্যবসায়। তো এই যে মানে ব্যবসা শুরু করা, সে অর্থে আসলে আপনারা প্রথম প্রজন্মের ব্যবসায়ী। তো এই প্রথম প্রজন্মের ব্যবসায়ী হিসেবে আপনাদের উত্তরসূরি যারা হবেন তাদের ভাবনা কি, সেই বিষয়গুলো শুনবো, আপনার কাছে আসবো। আগে তার আগে একটু হাসিন আরমান অয়ন, আপনার কাছে জানতে চাই, আপনার বাবা তো একজন সুপরিচিত ব্যবসায়ী, তো আপনি আসলে এই এখন পেশা হিসেবে কি করছেন এবং এই ব্যবসায় বাবার ব্যবসা দেখাশোনা করার শুরু করেছেন ইতিমধ্যে, সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। না, ধন্যবাদ আপনাকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য, আজকে আমাদের সেটে এখানে আসার জন্য। সো আমি আসলে ছোটবেলা থেকেই বাবাকে দেখতে দেখতে বড় হয়েছি, তা সে হচ্ছে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। আর হচ্ছে এরকম একটা আলহামদুলিল্লাহ প্রিভিলেজ ফ্যামিলি আমি বলবো, বিকজ হয় কি ধরেন হচ্ছে একটা বয়সে মানুষরা যখন হচ্ছে হয়তো বা আড্ডা দেয় বা খেলাধুলা করে বা অন্য কিছু নিয়ে হচ্ছে বিজি থাকে, আমাদের মোস্ট অফ দি টাইম দেখা যেত যে আমরা খাওয়ার টেবিলে বিভিন্ন আব্বু যখন হচ্ছে বিজনেস নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছে, ইয়ে করতেছে, সো আমরা বিজনেসের টার্মসগুলোর সাথে টার্মিনোলজিগুলোর সাথে অনেক আগে থেকেই ইউজ টু। তো আমরা এগুলো আসলে দেখে দেখে শুনে শুনেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই অফিসে আসা যাওয়া, আব্বুর সাথে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতাম। আমি একটু আর্লি এজে বিজনেসে জয়েন করে ফেলেছি। সো এইগুলো ধরেন আসলে হেল্পটা হয়েছে বিকজ ছোটবেলা থেকে এইগুলোর সাথে ইনভলভ ছিলাম, আর আব্বুকে সবসময় ফলো করতাম যে আসলে সে কি করে অ্যান্ড গ্রোথটা আসলে কিভাবে হয়, এই জিনিসটাকে ফলো করতাম। সো ওইটার কারণেই আমার মনে হয় যে এই জিনিসগুলো বিল্ট ইন চলে আসছে। নিশ্চয়ই। একই প্রশ্ন একটু হাসিন রাইহান অনেক আপনার কাছেও করতে চাই। মানে আপনিও তো এরই মধ্যে আমরা জেনেছি যে আপনি ব্যবসায় যাওয়া আসা শুরু করেছেন, দেখাশোনা করছেন, তো আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার মূলত হচ্ছে মানে ভাইয়া যেটা যেমনটা বললো আর কি, সো ছোটবেলা থেকেই বাবার সাথে দেখা গেছে চলাফেরা বা ধরেন মুভমেন্ট গুলো ছিল। সো বাবাকে দেখে দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি। সো ওই একটা ইন্সপায়ারেশন তখন থেকে কাজ করতো যে সিন্স আমাদের সবার একটা ফ্যামিলি বিজনেস ছিল যে টেক্সটাইল রিলেটেড, সো ওখান থেকে একটা ইন্সপায়ারেশন আসলো যে না, আমাদেরও এই বিজনেসের সাথে ইনভলভ হওয়া দরকার। তো আস্তে আস্তে মাঝে মাঝে যখন সুযোগ পেতাম বাবার সাথে আসা যাওয়া করতাম, ফ্যাক্টরিতে যেতাম,
তো ছোটবেলা থেকে যখন দেখতাম আর কি জিনিসগুলো খুব ফ্যাসিনেটিং লাগতো আর কি। তো ওইখান থেকে মূলত আর কি একটা ইন্সপিরেশন কাজ করতো। তো আফটার গ্রাজুয়েশন যখন শেষ করলাম, তো আল্লাহর মতে মোটামুটি আমি টেক্সটাইলে পড়াশোনা করেছি। তো টেক্সটাইলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দেন আমি ফুল টাইম মোটামুটি স্টার্ট করেছি আর কি, আসা যাওয়া করা ফ্যাক্টরিতে। আর পাশাপাশি আমাদের একটা গাড়ি বিজনেসও আছে। তো আমি ছোটবেলা থেকে আর কি একটু গাড়ির ব্যাপারে প্যাশনেট ছিলাম, তো যার কারণে আর কি চিন্তা করেছি সাইডে আর কি আরেকটা সাইড হাসেল হিসেবে এটা থাকলো আর কি। সো কার ইম্পোর্টিং বিজনেস, আমাদের কোম্পানির নাম হচ্ছে অটো ট্র্যাক্স। তো আমরা মূলত জাপানিজ অ্যান্ড ইউরোপিয়ান কার্স মোটামুটি সবগুলোই করছি আর কি। নিশ্চয়ই আপনাদের কাছে আরো শুনবো, তার আগে একটু মোহাম্মদ হাতেম আপনার কাছে আসতে চাই। আপনার বাবা শিক্ষক ছিলেন, যদি অয়ন এবং অনিকের কথা বলি, তাদের বাবা হচ্ছে ব্যবসায়ী। তো ব্যবসায়ী বাবার ছেলেরা ব্যবসাকেই নিজেদের ভবিষ্যৎ কর্ম বা পেশা হিসেবে ভাবছে। তো শিক্ষক বাবার ছেলে ব্যবসায়ী হলেন, মানে আপনার বাবার পেশা কেন আপনাকে আশিক গেলাম আচ্ছা। এটা দেখেন, আমার বাবা বাংলাদেশের মানে আলেম সমাজের মধ্যে খুব বিখ্যাত ছিলেন। ওই সেই আমলের যে আপনার ফরিদপুরের শামসুল হক সাহেব, মাওলানা আথার আলী সাহেব, যারা একসময় যুক্তফ্রন্টের সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন, তারপরে পীরজু হুজুর, হাবিজু হুজুর, তারপরে এই যে লালবাগ মাদ্রাসার যে এখন যারা মামুনুল হক সাহেবের আজিজুল হক সাহেব, আল্লামা শাইখুল হাদিস, আল্লামা, তো এই ওনাদের সাথে ছিল আমার বাবার উঠা বসা বা চলাফেরা, মানে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের সাথে ওনার। এবং ওই সূত্রে আমিও ছোটবেলা থেকে ওনাদের অনেক কি দেখেছি, আমাদের বাড়িতে যেতে দেখেছি। তো আমার বড় ভাইও মাওলানা, উনিও লাহোর থেকে লেখাপড়া করে আসছেন। আসার পরে তিনি বললেন যে উনি মাদ্রাসার এই লাইনে থাকবেন না, উনি ব্যবসা করতে চান। তো আমার বাবার ছাত্র, নারায়ণগঞ্জের একজন হুঁশিয়ারি ব্যবসায়ী, তো ওনাকে বাবা ডাকলেন যে আমার ছেলেকে নিয়ে যাও, নিয়ে তাকে তোমার এখানে চাকরি করবে, চাকরি করে শিখবে, শিখে নিজে এরপরে ব্যবসায়ী হতে চায়। তো সেই যেই কথা সেই কাজ, ওনাকে নিয়ে গেল। উনি সেই ধরেন কবে এটা 67-68 সালের দিকের ঘটনা। তো তখন নিয়ে যাওয়ার পরে ওখানে ব্যবসার ওই এনার নিটিং মিলস, কনক হুঁশিয়ারি, বাংলাদেশে এখন এনার গ্রুপ একটা বিখ্যাত নিটওয়ার সেক্টরের অন্যতম বৃহৎ একটা প্রতিষ্ঠান। ওইটার ওই প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুর রহমান, যে এখন যে এনার গ্রুপের এমডি মুখলিসুর রহমান, ওনার বাবা। তো উনি তখন ওনাকে, বড় ভাইকে নিয়ে গেলেন ওনার প্রতিষ্ঠানে, ওনাকে রাখলেন ওখানে শিখাইলেন। তো শিখার পাশাপাশি উনি তখন 2 বছর শিখার পরে উনি তখন সম্ভবত 1968 বা 69 সালের দিকে এই নেবি হুঁশিয়ারি নামে রাস্তার আরেক অপর পারে নিজে আলাদা করে একটা শুরু করলেন। আর বাই দিস টাইম উনি আজিজুর রহমান সাহেব, মানে এনআর গ্রুপের এমডি, উনি আবার আমার বড় ভাইয়ের কাছে ওনার মেজো মেয়েকে বিয়েও দিলেন। তো ওই সূত্রে সম্পর্কটা ওই মানে খুব ভালো। আপনারও ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রটা তখন উনি এইভাবে গেলেন। এরপরে তো আমার দেখা আমার বড় ভাই, মানে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ। বাবার সান্নিধ্য খুব বেশি পাইনি, কারণ ছোটবেলা থেকে বাবা মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকতেন, আর আমি নারায়ণগঞ্জ অথবা কুমিল্লায় থাকতাম। আমাদের জন্মস্থান কুমিল্লা, বাড়ি কুমিল্লা। তো ওই সূত্রে বড় ভাইয়ের সান্নিধ্যটাই আমি বেশি পেয়েছি। নারায়ণগঞ্জ যখন ছিলাম, উনি একসময় আমাকে নিয়ে আসলেন নারায়ণগঞ্জে, মানে মাঝখানে স্বাধীনতার পর আমি এবং আম্মাকে পাঠিয়ে দেওয়া হলো কুমিল্লায়, কারণ সরকার তখন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কারো বাড়ি পরিত্যক্ত থাকলে ওইটা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে নিয়ে যাবে। ওই কারণে ওইটাকে আবাদ করার জন্য মাকে আর আমাকে পাঠিয়ে দেওয়া হলো। আমি ওখানে গিয়ে স্কুলে ভর্তি হইলাম ক্লাস 6-এ স্বাধীনতার পরে। তো 2 বছর ওখানে থাকার পর ওখান থেকে আবার বড় ভাই বললেন যে না, এখানে থাকলে লেখাপড়া হবে না, তাকে আমি নারায়ণগঞ্জ নিয়ে যাই। তো নারায়ণগঞ্জ নিয়ে এসে আমি তখন বড় ভাইয়ের ওখানে থাকলাম। ওখান থেকে আমি ব্যবসা বাণিজ্য দেখলাম, বড় হইলাম, এবং নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে লেখাপড়া করলাম। পাশাপাশি এই যে একটা বৃহৎ গণ্ডিতে পা রাখার সুযোগ করে দিলেন আমার বড় ভাই, নিশ্চয়ই সেই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ। একটু জানতে চাই যে আসলে মোহাম্মদ হাতেম নিটওয়ার ব্যবসায় সফল, সেটা তো আমরা সবাই জানি। তার এই ব্যবসায়িক যে দক্ষতা সেটাও মোটামুটি সুপরিচিত, কিন্তু এর বাইরে আসলে মোহাম্মদ হাতেমের কি দক্ষতা আছে বা কি প্রতিভা আছে সেটা যদি জানতে। দেখেন, আজকে আমি যে এই যে বিকেএমির মতো একটা এত বড় সংগঠনের দায়িত্ব
নিয়েছি আমি, বা আল্লাহ আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন, এর মূলে কিন্তু আমার কিছু মানে আমার যে হবি, অন্যতম আমার 4টা হবি বলি। একটা হচ্ছে যে ফটোগ্রাফি আমার একটা অন্যতম হবি, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলিং, তারপরে আরেকটা হচ্ছে অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে আমার সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত মূলত আমার খুব ফেভারিট। আর তার আগে এই সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমি কিন্তু খুব সুন্দর কোরআন তেলাওয়াত করি, নিশ্চয়ই। এখনো করি। আমরা আপনার কাছে একটা কোরআন তেলাওয়াত শুনতে চাই, ছোট্ট করে যদি 2-1টা আয়াত যদি আমাদের জন্য একটু। দেখেন, একটা এই সব প্রসঙ্গে একটা ঘটনা বলি। 1997 সালে হোটেল পূর্বানীতে বেগম খালেদা জিয়া তখন একটা লং মার্চ করছিল, আপনাদের মনে আছে? সেই লং মার্চটা উদ্দেশ্য বর্ণনা দেওয়ার জন্য, ব্রিফ করার জন্য বেগম খালেদা জিয়া হোটেল পূর্বানীতে সব ব্যবসায়ীদের একটা, মানে ব্যবসায়ী নেতৃবৃন্দের একটা মত বিনিময় করার জন্য ডাকলেন। তো সেখানে সেদিন সেই অনুষ্ঠানে আমাকে বলা হলো যে আমরা গতানুগতিকভাবে ওই হুজুর, আলেম, ওলামা বা ইমাম সাহেবদের দিয়ে আমি কোরআন তেলাওয়াত করাইতে চাই না, আমরা ব্যবসায়ীদের মধ্যে থেকে একজন কোরআন তেলাওয়াত করবে। আমাকে বলা হলো যে তুমি কোরআন তেলাওয়াত করবে ওই অনুষ্ঠানে। তো সেদিন যখন আমি বসলাম মানে হেড টেবিলে, এখানে খালেদা জিয়া, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে ওখানে ছিলেন আব্দুল্লাহ মিন্টু ভাই ছিলেন, এরকম আরো অনেকে ছিলেন। আর যিনি অনুষ্ঠানটা পরিচালনা করতেছিলেন খন্দকার আব্দুল সালাম, ঢাকা চেম্বারের ডাইরেক্টর, তিনি বসলেন এই কর্নার, একদম পাশে এই কোণা দিয়ে আমি বসলাম। এরপরে বিজিবি প্রেসিডেন্ট কুদ্দুস ভাই সহ, কাজী মনির ভাই সহ অন্যরা বসলো। তো সেদিন আমি কোরআন তেলাওয়াত করার পরে কুদ্দুস ভাই তখন বিজিবি প্রেসিডেন্ট, কুদ্দুস ভাই বললেন যে আমরা কেন কারি ওবায়দুল্লাহ বা অন্যদেরকে দিয়া আমাদের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করি, এইবার থেকে আর অন্য কেউ আসবে না, এবার থেকে তুমি কোরআন তেলাওয়াত করবে। আমরা একটু শুনতে চাই। সেই থেকে মানে ভাটেক্সপোর উদ্বোধন আমি এই সবসময়, এরপরে ওই বছরের যখন মানে ভাটেক্সপোর উদ্বোধন হচ্ছিল, সেইটার তখন 97-তে, তো মানে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি তখন প্রধানমন্ত্রী, এবং খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী। তো 2 অনুষ্ঠানেই কোরআন তেলাওয়াত তখন আমি উদ্বোধনী আর ক্লোজিং 2টাই আমি করতাম তখন। তো সেই সূত্রে আমি, এবং নারায়ণ স্কুলে আমি যখন পড়ি, স্কুল লেভেলের যত প্রোগ্রাম ছিল সবগুলির উদ্বোধন কোরআন তেলাওয়াত। আমাদের দর্শকদের জন্য আপনি যদি। ইয়েস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা জানতে চাই এই প্রতিভাবান পিতার যে 2 সন্তান আছেন তাদের প্রতিভা কি, সে বিষয়ে জানতে চাই। দর্শক দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম এবং তার 2 ছেলে
হাসিন আরমান অয়ন, হাসিন রায়হান অনিক। অয়ন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আপনার বাবার প্রতিভা শুনছিলাম। আপনাদের মানে বাবার প্রতিভা দিয়ে আপনারা কি প্রভাবিত হয়েছেন, বা বাবার কোন প্রতিভা আপনাদের মধ্যে বিকশিত হয়েছে একটু জানতে চাই। আমার মনে হয় আমার একটা বড় স্কিল যেটা আমি আব্বুকে দেখে শিখেছি সেটা হচ্ছে আমি ইজিলি মানুষের সাথে মিশে যেতে পারি। আহ, মানুষের সাথে মিশার ক্ষেত্রে আমি আসলে তাদের শ্রেণীবিন্যাসটা করি না আর কি। তো এখানে যে জিনিসটা একটা সুবিধা হয় যে আমার যে অর্গানাইজিং স্কিল এটাও আলহামদুলিল্লাহ এটা আমার ইনবিল্ড হয়ে গিয়েছে এর মাধ্যমে। আমি আমি যেমন আব্বু যেরকম একটা অ্যাসোসিয়েশন চালাচ্ছে, সো আমরা একটা অ্যাসোসিয়েশন চালাই। আমার অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে বায়লা, বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স। আমি এটার ওয়ান অফ দি ফাউন্ডার্স অ্যান্ড ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অর্গানাইজেশনটার। এটা হচ্ছে বাংলাদেশের আরএমজি অ্যান্ড টেক্সটাইল রিলেটেড যত প্রতিষ্ঠান আছে, এদের যত সেকেন্ড জেনারেশন আর থার্ড জেনারেশন আছে তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠনটা বানানো। আলহামদুলিল্লাহ আমাদের এখন মোর দ্যান 500 মেম্বার্স। তো আমরা মূলত আপনার রিসার্চ ফোকাস, তারপরে হচ্ছে আমরা আপনার ব্র্যান্ডিং ফোকাস, আমরা হচ্ছে আমাদের একটা বায়লা একাডেমি আছে, ওখান থেকে আমরা ট্রেনিং প্রোভাইড করতেছি সেকেন্ড জেনারেশন যাতে হচ্ছে আপনার বিজনেসটাকে নেক্সট ডাইরেকশনে লিড করার জন্য নিজেদেরকে ওইভাবে ওই ক্যাপাসিটিতে বিল্ড করতে পারে। ওইটাই হচ্ছে আমাদের একটা আলটিমেট গোল। সো আমরা যখন ইনিশিয়ালি এটার ইনিশিয়েটিভটা নেই তখন উই ওয়ার স্ক্যাটার্ড। আমরা সেকেন্ড জেনারেশনরা আমাদের বিজনেস ফ্রেন্ডদের সাথে পরিচয় ছিল না আমাদের। আমি আর্লি এই যে বিজনেস জয়েন করাতে আমি হয়তো বা আমাদের আঙ্কেল জেনারেশনদের, বাবার জেনারেশনের অনেকের সাথে আমার পরিচয় ছিল। তো তখন আমরা চিন্তা করলাম যে আমাদের আসলে একটা প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে আমরা সব আমাদের জেনারেশনের বিজনেস ফ্রেন্ডসদেরকে একসাথে করতে পারবো। ওই আইডিয়া থেকে আসলে ইনিশিয়ালি আমাদের স্টার্ট করা ছিল। তা আপনার বাবার যে সাংগঠনিক দক্ষতা সেটা আপনার মধ্যেও জি, আছে। সো এই যে আমরা সামনে একটা বড় ইভেন্ট করতেছি আপনার জুলাইতে, এটা হবে রেডিসনে বায়লা ফিউচার সামিট। এখানে আপনার অনেক প্রায় 15-20টা কিনোট সেশন থাকবে, ইন্টারন্যাশনাল স্পিকার্সরা থাকবেন আমাদের এখানে। সো আমরা আপনার প্রোগ্রামের মাধ্যমে সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আমাদের জুলাইয়ের 20 তারিখ 19 তারিখ আপনারা বায়লার পেজ ফলো করলে এটা পাবেন। তো এটার পাশাপাশি আমি আপনার হচ্ছে বলবো যে ধরেন আমি একটা আড্ডা প্রিয় মানুষ। আফটার অফিস কাজের পরে আমি হচ্ছে আমার একটা বড় সার্কেল আছে, মিউজিক্যাল সার্কেলও আছে, যেহেতু আমি আমার মিউজিক হচ্ছে আমার একটা প্যাশনের জায়গা আর কি, শখের জায়গা। সো হচ্ছে কাজের বাইরে আমরা হচ্ছে আড্ডা দেই, মিউজিক করি। তো এগুলোর মধ্যেই আর কি আমার সময় কেটে যায় আর কি। নিশ্চয়ই আপনার আপনার গান শুনবো আমরা, কিন্তু তার আগে একটু অনেক আপনার কাছে আসতে চাই। আপনিও তো ব্যবসায় ঢুকেছেন। ব্যবসায় তো আসলে উত্থান পতন থাকেই, নানান রকম ক্রাইসিস থাকে। তো এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, আপনি আপনার বাবাকে তো সামনে থেকে দেখছেন, বিশেষ করে যদি বলি সাম্প্রতিক সময়ের গেল 3-4 বছরের ক্রাইসিস গুলো যদি বলি, করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে ইউএস মার্কেটে যে ক্রাইসিস, এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা আপনার বাবার মানে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার যে স্কিল সেটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। ক্রাইসিস ম্যানেজমেন্টের বিষয় যদি আসে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার বাবার প্রথমে আমি দেখেছি যে মানে যে কোনো ক্রাইসিস পিরিয়ডে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে কিভাবে সবসময় মোকাবেলা করে। সো ওইখান থেকে ধরেন জিনিসগুলো দেখে ফলো করি বাবাকে, দেখা গেছে বিভিন্ন রকম টাফ বিভিন্ন সিচুয়েশনসগুলো। তো দেখা গেছে এর মাঝখানে আমাদের অর্ডারের বিভিন্ন ক্রাইসিস ছিল, বিশেষ করে এখন আরো বেশি ক্রাইসিস চলতেছে। তো ইউএস মার্কেট ওভারঅল মার্কেটের অবস্থাও খুব বেশি একটা ভালো না। তো চেষ্টা করতেছি আমরা যেমন আর কি এখন বিভিন্ন জায়গায় আউটসোর্স করা বা বিভিন্ন জায়গায় মুভ করে কিছু মার্কেটিং রিচ করা আর কি, বিভিন্ন অর্ডার গ্যাদার করা, কালেক্ট করা, ওগুলোর জন্য আর কি আমরা কাজ করছি আপাতত। আর আমি যদি একটু জানতে চাই, মানে ছেলের দৃষ্টিতে বাবার কোন মানে দক্ষতা বা কোন বিষয়টাকে আসলে আপনি মানে প্রায়োরিটি দিবেন বা সামনে আনবেন, আমি একটু যদি আলাদা করে জানতে চাই যে বাবার এই বিষয়টা আমার খুব ভালো লাগে, বা এই বিষয়টা আসলে তার শুধরানো উচিত। প্রথম বিষয় যেটা আমি বলবো, মানে সবসময় সবচেয়ে বেশি যে জিনিসটা ছোটবেলা থেকে আমাকে অ্যাট্রাক্ট করতো আমার বাবার অনেস্টি। মানে আমি আমি আমার বাবাকে ছোটবেলা থেকে একটা আইডল হিসেবেই সবসময় মনে করেছি এবং দেখেছি। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে এখন যে বয়সে আমরা আছি, তো এখন পর্যন্ত বাবার যে অনেস্টি সব কাজের মাধ্যমে সবসময় দেখি।
ওই জিনিসটাই আসলে বেশি অ্যাট্রাক্ট করে আর কি, যে আল্লাহ রহমতে তার যে প্রেজেন্স প্লাস হচ্ছে অ্যাকসেপ্টেন্স সবার মাঝখানে, তার অনেস্টির কারণে, তো এই জিনিসটা আসলে অনেক বেশি মোটিভেট করে আর কি নিজেদেরকে। আমিও একটু এটা অ্যান্সার দিতে চাই। আমার কাছে মনে হয় যে আব্বুর একটা ডিফারেন্ট অরা আছে। মানে আমরা ধরেন যেখানেই যাই, যখনই ধরেন হচ্ছে আব্বুর নামটা শুনে মানে তাদের হয়তোবা মানে আপনার বিহেভিয়ার বলেন, অ্যাটিটিউড বলেন, সব কিছুই চেঞ্জ হয়ে যায়, পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যায় আর কি। তো এইটা ইট ফিল সো গ্রেট যে টু সি মাই ফাদার গেট সো মাচ ইমেন্স রেসপেক্ট ফ্রম অল ওভার হিজ পিপল, হ্যাঁ, আর যারা তাকে চিনে, কাছে থেকে চিনে। আর আব্বুর অনেস্টিটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। আমরা আজ পর্যন্ত আব্বুকে কখনো কোনো হিডেন মোটিভ বা ডিসঅনেস্টির সাথে কোনো কিছু নিয়ে করতে কখনো দেখিনি। নিশ্চয়ই। একটু বাবার কাছে জানতে চাই, মানে আপনার দৃষ্টিতে যদি বলি যে ছেলেদের সম্পর্কে আপনার অভিমত বা অবজারভেশন কি এই বিষয়টি মাথায় রেখে, যে আপনি যে ব্যবসা প্রতিষ্ঠা করেছেন সেই ব্যবসাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে তাদের কোন কোন জায়গায় আপনার কাছে মনে হয় যে আরো বেশি দক্ষতা দেখানো উচিত বা নিজেদেরকে আরো এই ক্ষেত্রে আমি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমার আমার ওয়াইফকে। তাদেরকে আজকে এই পর্যায়ে গড়ে ওঠার পিছনে তার বিশাল ভূমিকা ছিল। বিশেষ করে আমি যখন মানে সাংগঠনিক বিভিন্ন কাজ নিয়ে তো ব্যস্ত থাকতেই হয়েছে, এটা তো দীর্ঘদিন আপনারা জানেন, বিগত 30 বছর আমি বিকেএমএর নেতৃত্বে আছি। তো ফলে আমার বিয়ের বয়স অলমোস্ট কত 31-32 বছর চলতেছে। তো এই এই সময়টা কিন্তু সে কিন্তু একেবারে এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এমনভাবে গড়ে তুলছে যে কিভাবে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হয়, কিভাবে মানে বা আমি যেভাবে যে সততার সাথে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি সততা মেনটেন করেছি, এই আইডিওলজিটাকে ইয়ে করে ধারণ করার জন্য তার মা সবচেয়ে বেশি এদের কাজ করেছে। বিশেষ করে স্কুল লাইফে মানে তাদের পিছনে সময় দেওয়া, তাদেরকে আদর্শ মানুষ হিসেবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠা, এই কাজটা সে পিছন থেকে করেছে। এবং এই জায়গায় ওরা এখনো, যেটা আমি মনে করি, সমাজের অন্য অন্য ছেলেদের মানে সন্তানদের তুলনায় ওরা অন্তত আমি মনে করি যে আমার যে আদর্শটা, সততা, এইটা তারা অন্তত গ্রিপ করতে পেরেছে এবং সেই অনুযায়ী গড়ে উঠেছে। আপনার বাণিজ্যের যে উত্তরাধিকারিত্ব এটাকে এগিয়ে নিয়ে হ্যাঁ, যাওয়ার ক্ষেত্রে সেই আসলে আপনার হ্যাঁ সেই জায়গাটাতে তারা যেমন যেমন বা সাংগঠনিক দিকটাও ওটাটি রপ্ত করেছে। এখনো ব্যবসায়ীর যে ব্যবসার যে পুরা বিষয়টা, এটার মধ্যেও তারা ইনভলভমেন্টটা এখনো মানে যেভাবে হওয়া দরকার সেইভাবে এখনো তারা তাদের ইয়েটা এগিয়ে আসেনি। তো সেটা আসলে যে আমার বিশ্বাস যে তারা ইতিমধ্যে যতটুকু ইনভলভ হয়েছে সেই জায়গাটা মোটামুটি দক্ষতার সাথেই তারা সামাল দিয়েছে আমি যতটুকু দেখেছি। সে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপনার কাছে আবার আর এই প্রসঙ্গে যেই জিনিসটা আমার মানে আরেকটু জিনিস বলা দরকার, যে আমার ব্যবসার ক্ষেত্রে বা এই এই জগতে আমার যে আইডল, আমার আগেই তো বললাম যে আমার বড় ভাইয়ের মতো একজন মানে আদর্শ মানুষ, একজন শ্রেষ্ঠ মানুষ আমি বলবো। তো মানে আমার লাইফে আমি দ্বিতীয় কাউকে পাই নাই। আর মানে আর আরেকজন হচ্ছে ব্যবসায়িক আইডল আমার এনআর গ্রুপের যে এখন যিনি আছেন মুখলিসুর রহমান, আমার বড় ভাইয়ের একমাত্র ব্রাদার ইন ল, এনআর গ্রুপের এমডি। তিনি আমাকে ব্যবসার ক্ষেত্রে নানাভাবে গাইড করেছেন। নিশ্চয়ই। অনেক আপনার কাছে একটু জানতে চাই, কারণ পরে হয়তো আপনাকে আমরা আমাদের সঙ্গে পাবো না, আপনি থাকবেন না। জানতে চাই যে আসলে এই যে আপনি তো বললেন যে আপনার কার নিয়েও আসলে বা গাড়ির প্রতি এক ধরনের ফ্যাসিনেশন, আপনি গাড়ির ব্যবসার সাথে জড়িত হয়েছেন। তো নিটওয়্যার বা পোশাকের যে ব্যবসা বা গাড়ির ব্যবসা, এই দুটোর মধ্যে থেকে আসলে কোনটাতে আপনি ফোকাস করবেন বা আপনার প্রায়োরিটির জায়গাটা? এই ব্যাপারে একটু ইন্টারেস্টিং কিছু গল্প বলি। সেটা হচ্ছে, যেমন আমি যখন স্কুলে পড়ি, ছোট ছিলাম, তো তখন ক্লাস 5-এ পড়ি, তো ছোটবেলা থেকে আর কি বাবা মার সাথে মাঝে মাঝে গল্প করতাম আমি বড় হয়ে ফর্মুলা 1-এ যেতে চাই, তো মানে এরকম ফ্যাসিনেশন কাজ করতো। অথবা এরপর আফটার দ্যাট আস্তে আস্তে আসলো যে না, অটোমোবাইলস ইঞ্জিনিয়ার হতে চাই, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবো। তো এর মধ্যে পরে যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস ছিল টেক্সটাইল নিয়ে, তো যার কারণে পরে বাবা মাও বলেছে টেক্সটাইলেই থাকতে। সো ওইখান থেকে তাও প্লাস হচ্ছে ছোটবেলা থেকে নিজে আসা যাওয়া করতে করতে একটা তো ফ্যাসিনেশন চলে আসছিল অটোমেটিক্যালি। সো ওখান থেকে আর কি পরে টেক্সটাইলে পড়াশোনা করা,
কিন্তু ওই যে ধরেন অটোমোবাইলস নিয়ে পড়াশোনার তো একটা ইচ্ছা ছিল, কিন্তু ওটা তো আমি করি নাই। তো চিন্তা করছি যে সাইড বাই সাইড আমি যদি কিছু একটার সাথে ইনভলভ থাকি এইসব রিলেটেড, সো তখন আর কি মাথায় আসলো যে না, কার ইম্পোর্টটা করা যায় আর কি। তো ওইখান থেকেই চিন্তা করলাম যে নতুন একটা ভেঞ্চার স্টার্ট করি, আর সাইড হাসেল আসলে দরকার, সো ডাইভার্সিফাই বিজনেস থাকা আপনার দরকার। প্যাশনটা ওখানে বেশি। জি জি জি, মূলত ওখানে বেশি, কিন্তু টেক্সটাইলে যেহেতু এটা আমাদের মেইন বিজনেস, সো এখানে মজা পাই, ভালো লাগে আর কি, সত্যি কথা কাজ করতে। সে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন। দর্শক, একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ হাতেমের একমাত্র মেয়ে ফারাহ হাসিন আরিশা। বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যে উত্তরাধিকার অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আর আমার সঙ্গে আছেন এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম এবং তার ছেলে হাসিন আরমান অয়ন এবং মেয়ে ফারাহ হাসিন আরিশা। আরিশা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। বিরতিতে যাওয়ার আগে যেমন কথা বলছিলাম, মোহাম্মদ হাতেম, ছেলে মেয়েদের ওপরে আসলে আপনার এই যে ব্যবসা, সেই ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা আর যে ভবিষ্যৎ, সেটি ছেড়ে দেওয়ার ব্যাপারে আসলে আপনার কনফিডেন্স কতটুকু? ডেফিনেটলি এটা ওই কনফিডেন্স যদি না থাকে তাহলে তো ব্যবসার একটা ছেদ পড়ে যাবে, যেটা আমরা অতীতে অনেক দেখেছি। বড় বড় কোম্পানি যে উত্তরাধিকার যারা নেক্সট জেনারেশন আর ওই বিজনেসটাকে কন্টিনিউ করে এগিয়ে নিতে পারেনি। বাট আমার বিশ্বাস যে আমার ছেলে মেয়ে এরা ভবিষ্যতে এই জায়গাটাকে ভালোভাবেই ধরবে এবং এই এটাকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি অন্য জিনিসকেও তারা মানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট বা ডাইভার্সিফাইড এরিয়া তো তারা কাজ করছে, সেটাও তারা ভালো করবে বলে আমার বিশ্বাস। আমাদের সঙ্গে আরিশা যুক্ত হয়েছেন। আরিশা, আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো পড়ালেখা করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনি কি হতে চান? জি ভাইয়া, ধন্যবাদ। এখন যেহেতু আমি পড়ালেখা করছি, সো আমি এখনো অলসো কিশোর অবস্থায়, তো আমি এখনো ঠিক পার্টিকুলারলি প্ল্যান করতে পারি নাই যে বড় হয়ে কি হতে চাই। একবার মনে হয় আমি আবার ড্রয়িং এও অনেক ভালো আছি, মনে হয় একবার গ্রাফিক ডিজাইনার হব, আরেকবার মনে হয় অ্যাকাউন্টেন্ট হব, আরেকবার মনে হয় যেন ফিনান্সে কাজ করব। আবার আমি আপাতত কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ছি, অলসো অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা কমার্স ব্যাকগ্রাউন্ডে, ওইটা আমার পুরো নেশার মতো মনে হয়, ওইটা করতে আমার ভালো লাগে। সো আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি অ্যাকাউন্টেন্ট হতে পারি। আর মানে আপনার বাবা তো ব্যবসায়ী, একজন স্বনামধন্য, টেলিভিশনে নিশ্চয়ই তাকে দেখেন, পত্রিকার খবরে দেখেন। তো বাবা কি আসলে বাড়িতে খুব বেশি সময় দিতে পারে? বাবা অতটা বাড়িতে সময় দিতে পারে না, উনি যেহেতু মানুষের সাহায্য করে, ব্যবসায় কাজ করে এবং সংগঠনে ব্যস্ত থাকে, তাতে আমার অত কোনো আপত্তি নেই। যেহেতু উনি মানুষকে অনেক সাহায্য করে। ঘুরতে টুরতে নিয়ে যায় কি বাবা বিভিন্ন জায়গায়, মানে আপনার যেখানে যেতে ইচ্ছে করে বা ঘুরতে ইচ্ছে করে, বিশেষ করে স্পেশাল দিনগুলোতে সময় দেয়? দেশে বিদেশে, হ্যাঁ, অনেক সময় দেয়। আমার মেইনলি বিদেশে ঘোরার অনেক প্যাশন। আব্বু প্রায় সময় আমাদেরকে বিদেশে নিয়ে ঘুরতে নিয়ে যায় বিদেশে, সো এটাও আমার ভালো লাগে। অনেক জায়গায় গিয়েছি, লাইক দুবাই, মেক্সিকো, মালদ্বীপ, ইউএসএ, কানাডা, শ্রীলঙ্কা, ভুটান ইত্যাদি। আচ্ছা, আর আপনার দুই ভাইও তো এর মধ্যে ব্যবসা শুরু করেছে, সেক্ষেত্রে মানে ভাইদের কাছে সময় পান বা ভাইদের কাছে কি ধরনের আবদার করেন? ভাইয়ারাও আমাকে অনেক আদর করে, লাইক ওনারা যখন বাসায় আসে বাহির থেকে, তখন আমাকে অনেক আদর করে। প্রায় সময় আমাকে ট্রিটস এনে দেয়, যা আমাকে অনেক খুশি রাখে। অসংখ্য ধন্যবাদ আয়েশা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ হাতেম, একটু আসতে চাই আসলে সামনের দিনের যে বাণিজ্যিক চ্যালেঞ্জগুলো। আপনি জানেন যে দিন যত যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা বা চ্যালেঞ্জটাও নিশ্চয়ই বেশি হচ্ছে। সেই জায়গায় আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনার যে উত্তরাধিকার আছে তাদেরকে কোন জায়গাটাতে আরো বেশি ফোকাস করা উচিত? আমরা যখন ব্যবসাটা শুরু করি তখন অনেক সহজ ছিল, আজকের দিনের মতো এত কঠিন ছিল না। ডে বাই ডে এটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। একটা তো আন্তর্জাতিক বাজারে মানে নানা রকমের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সংকট মোকাবেলা করতে হচ্ছে। আবার দেশীয়ভাবেও নানা রকমের সংকট আমাদের প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে।
মানে আমি যেদিন থেকে শুনে আসছি ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা, ওই দিন থেকেই দেখে আসছি ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের পরিবর্তে কঠিন থেকে কঠিনতর হচ্ছে, এটা উল্টো পথে উল্টো পথে হাঁটছে। আমি রিসেন্টলি জাপানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একটা প্রতিবেদন উপস্থাপন করেছিল জাইকা আর একটা করেছিল জেট্রো। সেখানে তারা একদম স্পেসিফিক্যালি মেনশন করেছে যে এই মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা প্রত্যাশা ছিল মানুষের যে অনেক সহজীকরণ হবে, ব্যবসা বাণিজ্য এগুলি সহজীকরণ হবে, 86% মানুষ বলেছে যেটা আরো কঠিন হয়েছে এবং দুর্নীতি আরো বেড়েছে, 86% মানুষ বলেছে। তো সেই জায়গাগুলি কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, মানে একটার পর একটা কিন্তু লেগেই আছে এবং সারা বিশ্বের অর্থনীতিকে টালমাটাল করে দিচ্ছে। মানে আমরা আপনাদের উত্তরাধিকার যারা আসবেন তাদের পরিবেশটা আরো কঠিন হচ্ছে। এই প্রসঙ্গে একটু হাসিনা মানয়ন আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা সামনের দিনে ব্যবসাকে নেতৃত্ব দিবেন, হয়তো আপনাদের বাবার ব্যবসাকে নেতৃত্ব দিবেন, নিজেদের আলাদা করে ব্যবসা হচ্ছে, বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের যে ক্ষেত্র সেখানে হয়তো আপনারা একদিন নেতৃত্ব দিবেন, সেই জায়গায় এই চ্যালেঞ্জগুলোকে আসলে কিভাবে দেখেন সেটি আগে একটু জানতে চাই। আমি মনে করি ইটস ভেরি চ্যালেঞ্জিং বিকজ আমরা যখন বিজনেসে ইনভলভ হই তো স্বাভাবিকভাবেই ধরেন আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, বিজনেস ফ্রেন্ডসরা স্পেশালি, তারা অনেকেই দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে। সো এটা আমাদের জন্য আসলে একটা অনেক বড় ডিমোটিভেটিং ফ্যাক্টর। বাট স্টিল ধরেন আমরা এই ট্রেডের সাথে আছি, বিজনেসের সাথে আছি, বিকজ এটা আমাদের দেশের সবচেয়ে বড় আর্নিং সোর্স, মানে আপনার যদি আমরা ফরেন কারেন্সি হিসেব করি, অ্যান্ড হচ্ছে এতগুলো মানুষের কর্মসংস্থান এই ইন্ডাস্ট্রির থ্রুতে হচ্ছে। সো আমার কাছে তখন এই জিনিসটা বেটার ফিল হয় যে আমরা দেশের একটা বড় সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছি এই ইন্ডাস্ট্রির থ্রুতে। যদিও এটা আমাদের জন্য ইজ অফ ডুইং বিজনেসটা নেই এখানে আমাদের দেশে আমি মনে করি, বাট এটা আমরা আশা করবো যে ডে বাই ডে যাতে আমাদের ভালো হয়, আরো ভালো হয়, সেই প্রত্যাশায় আমরাও এই অনুষ্ঠান শেষ করতে চাই। কিন্তু তার আগে আমরা আপনার বাবার প্রতিভা শুনলাম, আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, আপনার প্রতিভা এবার একটু শুনতে চাই, একটা গান শুনতে চাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনাবেন, ছোট্ট 2-4 লাইন। আমি যদিও গান গাই না, আমি আসলে ইনস্ট্রুমেন্ট বাজাই, বাট তারপরে ঠিক আছে একটু 4-5 লাইন একটা দেখি চেষ্টা করি দেওয়া যায় কিনা। আজ তোমার মন খারাপ হবে, তুমি মনে বসে আছো আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টি ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ হবে, তুমি আনমনে বসে আছো আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টি ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই অনুষ্ঠান শেষ করতে চাই। দর্শক, আপনারা দেখছিলেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার। আজ বিদায় নিচ্ছি এ পর্যন্তই। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।